যোধার স্বপ্নের সংসার ভেঙে গিয়েছিল। রাজা সূর্যভানের মৃত্যুতে যোধা একেবারে ভেঙে পড়েছিল। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন নিজের দুঃখ ভুলে আমের এবং তার 3 দাদাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নিজেকে শান্ত করে নিয়ে সে পিতার সঙ্গে দেখা করতে গেল। যা কিছু হয়েছে তার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে যোধা। সূর্যভানের হত্যার প্রতিশোধ আমের অবশ্যই নেবে। কে নেবে প্রতিশোধ পিতা, আর কিভাবে? আমার 3 দাদাই ওদের হাতে বন্দী। কতজন বীর যোদ্ধা ওদের কাছে বন্দী। আপনার একটা ভুল পদক্ষেপ ওদের সকলের প্রাণ নিয়ে নিতে পারে। কি করব? মুঘলদের সামনে মাথা নোয়াবো? নিজের রাজধর্ম ভুলে যাব? বীর যোদ্ধা হওয়ার সাথে সাথে আপনি একজন পিতা, আবার রাজাও। আপনার 3 সন্তানকে আর সকল বীর যোদ্ধাদের রক্ষা করাও আপনারই ধর্ম। আমরা যুদ্ধে হেরে গেছি পিতা। যা হারানোর ছিল তা হারিয়ে ফেলেছি, কিন্তু যা বেঁচে আছে তা তো রক্ষা করতে হবে পিতা। আমি আর আমার দাদাদেরও হারাতে পারবো না পিতা। আর এখন আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই পিতা, শুধু ওদের শর্ত মেনে নেওয়া ছাড়া। তোমার কথা শুনে এই সভায় সবাই তোমাকে দুর্বল ভাববে, কিন্তু আমি বুঝতে পারছি নিজের কথা ভুলে গিয়ে অন্যদের নিয়ে চিন্তা করতে গেলে কতটা সাহসের প্রয়োজন। আমি বুঝতে পারছি। বক্সিবানুকে নিয়ে চিন্তা করো না জালাল। 8 মাস পেরিয়ে গেছে ইব্রাহিম গত হয়েছেন। সময়ের সাথে সাথে এই শোকও মুছে যাবে। ক্ষমা করবেন মালিকায়ে আজম, একাকিত্ব সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে আরো বেশি ঘিরে ধরে। তার জন্য বক্সি বানুর আর একবার নিকাহ করাতে হবে। যোধা, আমার বই। দাদা, তুমি তৈরি হবে না নাকি? আজ বিকানের রাজকুমারীর বিয়ে। আমি তো কখন তৈরি হয়ে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। মনে হচ্ছে যেন আজ তোমারই বিয়ে হবে। আরে, নিজের বিয়েতে এত কম গয়না আমি পরবো নাকি? তুমি যা যা গয়না দিয়েছো, নিজের বিয়েতে আমি সব কটা গয়না একসাথে পরে নেব। আচ্ছা, তুমি কি পরবে আমার বিয়েতে? বোনের বিয়েতে দাদারা তৈরি হবার সময় কোথায় পায়? কত দায়িত্ব থাকে। কিন্তু হ্যাঁ, তোমার বিয়ের পর যখন তোমার বিদায়ের সময় কনকাঞ্জলি হবে, তখন সবার সামনে তুমি আমাকেই দেখতে পাবে, আর তোমার পালকির সামনে আমিই থাকব। যোধা, যোধা, আমাকে ক্ষমা করে দাও। তুমি শুধু আমার নও, সমগ্র রাজপুতানার শত্রু। আসল যোদ্ধা তো সেই যে নিজের শিরচ্ছেদ হয়ে গেলেও কারোর সামনে মাথা নত করে না, যেমন রাজা সূর্যভান করেছিলেন। আর তুমি নিজেকে বিক্রি করলে, তাও আবার মোগলদের কাছে। সিংহাসন পাওয়ার জন্য বিশ্বাসঘাতকতা করেছো। তুমি নিজের বোনের হবু স্বামীর শিরচ্ছেদ করলে। যোধা, তুমি আমার কথাটা একবার শোনো। তুমি আমার দাদা নও, শত্রুর মিত্র শত্রুই হয়। জালাল আমাদের শত্রু।
আর তার মিত্র হওয়ার জন্য তুমিও আমাদের শত্রু। যোধা! আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুজামলকে ব্যবহার করেছি, আর আমের এখন আমাদের। সমস্ত গোপন তথ্য আমরা ওর থেকে জেনে নিয়েছি। ওর প্রয়োজন এখন ফুরিয়েছে। যে নিজেদেরই আপন হতে পারলো না, সে আমাদের আপন কি হবে? ও বাহাদুর, ও সাহসী। যদি কালও আমাদের বিপক্ষে চলে যায় তাহলে আমাদেরও ক্ষতি করতে পারে, আর যে আমাদের ক্ষতি করতে পারে তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। সুজামল! 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 উনি তো এখানে নেই হুজুর। ও পালিয়ে গেছে হুজুর, ওই দেখুন। বোধহয় আন্দাজ করতে পেরেছিল যে ওর প্রাণের ঝুঁকি আছে। হুজুর, আমেরের রাজা ভারমল আপনার সাথে দেখা করতে এসেছেন। ও কোনো রাজা নয়, ও আমাদের গোলাম। আমার বন্ধু রাজা ভারমালকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুত্ব তো এই যুদ্ধের সঙ্গে সঙ্গেই মাটির তলায় চাপা পড়ে গেছে চুক্তে খান। তুমি আজকে মুঘল সৈন্যদের সঙ্গে হাত মিলিয়েছ, তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছো কেন? মানে যুদ্ধ যুদ্ধর জায়গায় থাক, আর বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। জয় পরাজয় তো লেগেই থাকে। নিন, এবার মিষ্টি মুখ করুন। পরাজয় নিয়ে উৎসব হয় না শরীফুদ্দিন। তাহলে আমাদের জয়ের উৎসবই পালন করুন। আমার ছেলে এবং ভাইপোরা কোথায়? সুরক্ষিত আছে। যুদ্ধ আমিও করেছি শরীফুদ্দিন, আর জয়লাভও করেছি। জয়লাভ করে আমি শত্রু সৈন্যদের সসম্মানে ফিরিয়েও দিয়েছি। আপনি বেশ বড় মনের মানুষ, কিন্তু আমিও নিজের পথ থেকে সরব না। এইবার এই তিনজনকে জীবিত দেখে আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, আমি খুশি। এদের মুখ দেখেই বুঝতে পারছি যে এরা মাথা নত করেনি। আমি এদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এদের মুক্তি দেওয়া হোক। মুক্তি তা কখনো মূল্য ছাড়া পাওয়া যায় না রাজা ভারমল। মূল্য বলুন। খুবই সামান্য সে মূল্য, মাত্র ৫,০০০ আশরাফি প্রতি মাসে। আর তার সাথে মেবারের দুর্গের মেরামতির জন্য পাথরের বন্দোবস্তও করতে হবে। যখনই কোনো যুদ্ধ হবে আমাদের সৈন্যদল আর হাতি ঘোড়ার জন্য রসদের ব্যবস্থাও করতে হবে। বলুন, আপনি প্রস্তুত? আমি প্রস্তুত। এবার আপনি এদের মুক্তি দিন। এই মূল্যটা শুধু আপনার ছেলেদের সুরক্ষার জন্য, মুক্তির জন্য নয়। যতদিন এই শর্ত পূরণ হতে থাকবে ওরা তিনজনও আমার কাছে সুরক্ষিত থাকবে। আর যদি আমি এই শর্তে রাজি না হই তাহলে? তাহলে এই তিনজনেরও সেই একই অবস্থা হবে যা আপনার হবু জামাইয়ের হয়েছে। শরীফ, সুবেদার সাহেব, আমি কথা বলছি। রাজা ভারমাল
পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করুন। উনি যা বলছেন এখন মেনে নিন। পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি সবকিছু ঠিক করে দেব। আমি নিরুপায়, কিন্তু এখনো আমি আপনার বন্ধু। ঠিক আছে, উনি আপনার শর্ত মানতে রাজি হয়েছেন। খুব ভালো। শরীফুদ্দিনকে বলো যে ও আমেরকে জয় করে নিয়ে আমার হৃদয়ও জয় করে নিয়েছে। আমি ওকে পুরস্কৃত করব। খুব ভালো। শরীফুদ্দিনকে বলো যে ও আমেরকে জয় করে নিয়ে আমার হৃদয়ও জয় করে নিয়েছে। আমি ওকে পুরস্কৃত করব। মাশাআল্লাহ, কি ভালো খবর শোনালে মুরাদ তুমি। মালবের সঙ্গে যুদ্ধে জিতে এই প্রথমবার আমার ছেলে একটা ভালো কাজ করেছে। এবার সময় এসে গেছে জালালের সঙ্গে আদম আর বক্সি বানুর নিকাহর কথা বলার। সালাম আলাইকুম বড় আমি। ওয়ালাইকুম আসসালাম জালাল। আমি আপনার কাছেই আসছিলাম আপনাকে একটা সুখবর দিতে। জানি আমি। অনেক শুভেচ্ছা তোমায়। সুবহানাল্লাহ। খবরটা শোনা মাত্রই আমি ভাবলাম তোমাকে শুভেচ্ছা জানাই, আর বক্সি বানুর দ্বিতীয়বার নিকাহের কথা তোমার সঙ্গে আলোচনা করি। আমি এই জন্যই আপনার কাছে যাচ্ছিলাম। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, যে আমার জন্য এত বড় যুদ্ধে জয়লাভ করেছে তার সঙ্গেই আমি আমার বোনের নিকাহ দেব। আমিও আদমের জন্য প্রতীক্ষা করছি জালাল। মালবের যুদ্ধ জিতে ও শুধু শেহেনশাহকেই নয়, ও আমাকেও গর্বিত করেছে। কি বলছেন আপনি? মালবকেও আমরা দখল করে নিয়েছি। এ তো দ্বিগুণ সুখবর। ওদিকে আমিরে জয়লাভ করেছি আর এইদিকে মালবেও। বড় আমি, শরীফুদ্দিন আমের জয় করে আমাকে সব থেকে মূল্যবান উপহার দিয়েছে। তাই এবার আমি বক্সি বানুর সঙ্গে ওর নিকাহ দেব। কি ভাবছেন আপনি? আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। বক্সি বানুর জীবন আবার খুশিতে ভরে উঠতে চলেছে। আপনি বক্সি বানুর দ্বিতীয় নিকার কথা আমাকে বলেছিলেন। আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখব। আদম খানের এই জয় আমার কোনো কাজে লাগলো না। আমার ভাগ্যে কি সারা জীবন ধরে শেহেনশাহর দাসী হয়েই কাটানো লেখা আছে? চোদ্দ দিন কেটে গেছিল। আমেরের মহলে সবাই জানতে পেরে গিয়েছিল যে শরীফুদ্দিন কি শর্ত দিয়েছে। আমরা এভাবে নিরুপায় হয়ে বসে থাকতে পারি না। আজও আমাদের রাজ পরিবারে এমন কিছু সৈনিক আছে যাদের ক্ষমতা মুঘলদের থেকে অনেক বেশি। আমরা আবার যুদ্ধের ঘোষণা করব। আদেশ করুন। এটা ভুলে যেও না ভগবান দাস, যে তোমাদের 3 ভাই ওদের হাতে বন্দী। আর আমাদের যোধা, ও এখনো সূর্যভানের মৃত্যু শোক ভুলতে পারেনি। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। আমি চাই না আমার বৌমাদেরও যোধার মতো অবস্থা হোক। কিন্তু মা, আমরা কতদিন ওদের চাহিদা পূরণ করব? যতদিন পর্যন্ত আমাদের কাছে সম্পত্তি আছে। যখন সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে, আর কোনো পথ থাকবে না, তখন আমাদের আত্মাহুতি দিতে হবে। আরো একটা পথ আছে মা। যদি নিজেদের প্রাণ দিতে হয় তাহলে তার আগে শত্রুদের শিরচ্ছেদ করা ভালো। তাহলে মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা যাবে। আর এর জন্য শুধু আমি নই,
এই মহলের সমস্ত নারীরা প্রস্তুত যুদ্ধে লড়াই করে নিজেদের উৎসর্গ করার জন্য। আজ তোমার সাহস দেখে আমি অত্যন্ত গর্ববোধ করছি যোধা। কিন্তু তুমি যুদ্ধে যাবার অনুমতি পাবে না, না হলে সবাই বলবে রাজা ভারমল আর ভগবান দাস ক্ষমতাহীন হয়ে গেছে, আর তাই পরিবারের সব নারীকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। তুমি কি তোমার পিতা আর দাদার এই অপমান সহ্য করতে পারবে? ভেবে দেখুন পিতা, যুদ্ধ ছাড়া আর কোনো উপায় আছে আমাদের কাছে? একটাই উপায় আছে, সময়। আপনি আমায় পুত্র সন্তান করে কেন পাঠালেন না? উত্তর দিন। যদি আমি পুত্র সন্তান হতাম তাহলে আজকে আমি লড়াই করতে পারতাম ওই জালালের সাথে। আমি আমার পিতার মাথা নত হয়ে যেতে দেখতে পারছি না। যে আমের আপনাকে পুজো করে আজ সেই আমের সংকটে, আমার 3 দাদার জীবন সংকটে আছে। তাহলে আজ কেন আপনি আমাকে কোনো পথ দেখাচ্ছেন না? আর পরীক্ষা দেব, লড়াই করে অথবা মৃত্যুবরণ করে, কিন্তু আমার সাথে সাথে আজকে আপনাকেও পরীক্ষা দিতে হবে। যারা আপনাকে পুজো করে, যারা আপনাকে রক্ষক বলে মানে, তাদেরকে আজ আপনার উপস্থিতির প্রমাণ দিতেই হবে। যারা আপনাকে রক্ষক বলে মানে, তাদেরকে আজ আপনার উপস্থিতির প্রমাণ দিতেই হবে। রাজা ভারমালকে বলো 5000 আশরাফি এখন আর যথেষ্ট নয়, 10,000 আশরাফি চাই প্রতি মাসে। শরীফুদ্দিনের লোভ, তার অত্যাচার দিন দিন ভারমলের চিন্তা বাড়িয়ে তুলছিল। ভাগ্যের অদ্ভুত লিখন, সূর্যভান সিং বেঁচে থাকলে আজকেই যোধার সঙ্গে তার বিয়ে হতো। বিয়ে অবশ্য হচ্ছিল, কিন্তু সেটা আমেরে নয়, আগ্রাতে। জালালের জীবন অন্যদিকে বাঁক নিয়েছিল। বৈরাম খানের মৃত্যুর পর তার বেগম সেলিমা সুলতান নিজের সৎ পুত্র রহিমকে নিয়ে মহলে ফিরে এসেছিল। আসলে সে ভয়ে ছিল যদি মহামাঙ্গা তার সৎ পুত্রকে হত্যা করে। জালাল খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে বৈরাম খানের সঙ্গে যা হয়েছে তা মহামাঙ্গার জন্যই হয়েছে। কিন্তু জালাল নিরুপায় ছিলেন। খুব ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিলেন জালাল। জালাল ভালো করেই বুঝতে পেরেছিলেন যে সেলিমা সুলতান এবং রহিম মহলে তখনই সুরক্ষিত থাকবে যখন তাদের কোনো মর্যাদা দেওয়া হবে। জালাল সেলিমাকে সুরক্ষিত করার জন্য তাকে নিকাহ করলেন। এই নিকাহের মাধ্যমে জালাল বৈরাম খানের পরিবারকে সুরক্ষা দান করলেন। কবুল। কবুল। মহামাঙ্গার সব পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাচ্ছিল। নিজের ছেলে আদমের সঙ্গে বকশি বানুর নিকাহার পরিকল্পনাও ব্যর্থ হলো। তার উপর তার শত্রু বৈরাম খানের বেগম সেলিমাকে নিকাহা করে জালাল তার হাত পা বেঁধে দিয়েছিলেন। এতদিন পর্যন্ত জালাল তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আর নয়। এত রাতে ওরা দুজন জালালের সঙ্গে দেখা করতে এসেছে। নিশ্চয়ই কোনো গোপন কথা বলতে এসেছে। একদম ঠিক বলেছেন জাহাপনা। মালবে আদম খান মুঘলদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, আর উনি বাজ বাহাদুরের প্রেমিকা রূপমতিকে অসম্মান করার চেষ্টা করেছেন। সেই জন্য রূপমতি আত্মহত্যা করেছেন। আর শুধু তাই নয় হুজুর, যত ধন সম্পত্তি ওখানে বিতরণ করা হয়েছে তার থেকে অনেক কম আগ্রায় পাঠানো হয়েছে। নিজের সীমা ছাড়িয়ে গেছে আদম খান। আমি ওকে মালব জয় করতে বলেছিলাম, ধ্বংস করতে নয়।
ওকে আমি পুরস্কৃত করতে চেয়েছিলাম, কিন্তু এবার ওকে ওর সীমা বুঝিয়ে দিতে হবে। নিগাহার পরেই আমি সারাংপুরে যাব। ওখানে পৌঁছেই আমি সিদ্ধান্ত নেব আদম খানের সঙ্গে কি করা উচিত। আর একটা কথা, এই বিষয়ে আপনারা কাউকে কিছুই বলবেন না। আমি একা ওখানে যাব। ওকে কি শাস্তি দেব সেই সিদ্ধান্ত আমি ওইখানে গিয়েই নেব। যদি জালাল ওখানে পৌঁছে যায় তাহলে আদমের আর রক্ষে নেই। কি করি, কি করে বাঁচাবো আমার ছেলেকে?